দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে ট্যাক্স অথবা ইমিগ্রেশন সংক্রান্ত নানা বিষয়ে নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। আজ আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি অভিবাসন, ইমিগ্রেশন এবং আমেরিকান ভিসা প্রাপ্তিতে কি কি বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় সেই সব ব্যাপারগুলো নিয়ে আমরা আজ আমাদের অনুষ্ঠানটা সাজিয়েছি বা আমরা এইসব ব্যাপার নিয়ে আলোচনা করব। একটি বিষয় দর্শক আপনারা জানেন যে ইদানিং খুব আলোচনা হচ্ছে আমেরিকার ভিসা প্রাপ্তিতে অথবা আমেরিকার ভেতরে আপনি ইমিগ্রেশন সুবিধাতে শারীরিক যে সমস্যা, শারীরিক যে রোগ সেগুলো খুব বেশি করে আলোচনা হচ্ছে যে হয়তোবা আপনার কিছু রোগ থাকলে বা কিছু অসুস্থ হলে বা কিছু পরিমাণ আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে আপনি কি বঞ্চিত হবেন ইমিগ্রেশন সুবিধা থেকে, অথবা আপনি কি বঞ্চিত হবেন যে আমেরিকান ভিসা প্রাপ্তিতে। সেটি একটি রিউমার বলা যায় অথবা কিছুটা বাস্তবও বলা যায়। সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। আমরা চেষ্টা করে থাকবো আজকের অনুষ্ঠানে আমরা সেই বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করতে, সেই বিষয়গুলো তুলে ধরতে, যদি আপনাদের এরকম কোনো সমস্যা থেকেও থাকে সেটি থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন। পাশাপাশি আপনারা জানেন এখনও আসলে আমেরিকা জুড়ে অভিবাসনের এক আতঙ্ক চলছে। আতঙ্কের নাম আসলে এই অভিবাসন ব্যাপারটি। প্রতিটা জিনিস এত কঠিন হচ্ছে, আগের চেয়ে অনেক বেশি পরিমাণে স্ক্রিনিং হচ্ছে, কিন্তু এত কঠিনের মধ্যে এত নাটকীয়তার মধ্যেও মানুষের কিন্তু সুখবরও আসছে। মানুষ ঠিকই আমেরিকান ড্রিম পূরণ করছে। যারা সঠিকভাবে সব কাগজপত্র সবগুলো রিকোয়ারমেন্টস যারা ফুলফিল করছেন, যারা নিয়ম মেনে সব করছেন, তারা কিন্তু শেষ হাসি হাসছেন। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আরও রয়েছে যে ইমিগ্রেশনে একটা বড় বিষয় হচ্ছে ইন্টারভিউ বা আপনি ফেস টু ফেস অফিসারের সঙ্গে কথা বলা, সেটা ভিসা প্রাপ্তি হোক, ইমিগ্রেশন বিভিন্ন সুবিধা প্রাপ্তিতে হোক, আপনাকে ইন্টারভিউটা ফেস করতে হয়। সেটার কেমন প্রস্তুতি নিতে হবে, কি করতে হবে বা কি করলে আপনার প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে, সেগুলো যদি সময় থাকে আমরা আলোচনা করবো। এইসব ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আমার অনলাইনে যুক্ত হয়েছেন, আপনারা জানেন কমিউনিটির সবার প্রিয় মুখ, আমাদেরও সবার প্রিয় মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, নিউ ইয়র্ক। মজুমদার ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। অত্যন্ত সুন্দর, সাবলীল, ভালো ইন্ট্রোডাকশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলেন, ইমিগ্রেশনের দুঃসময় যদিও চলছে, এত সত্ত্বেও অনেক সুখবর আসছে। অলওয়েজ আমরা অনেক অ্যাপ্রুভাল পেয়ে থাকি, ওয়ার্ক পারমিট পেয়ে থাকি, ইমিগ্রেশন অ্যাপ্রুভাল পেয়ে থাকি। দেশ থেকে লোকেরা বিভিন্ন বিষয়ে আসছে। একটু আগে একজনের সাথে কথা বলছি, ভাই আমরা ফ্লাইট করতেছি, আমি ওকে উত্তর দিয়েছি। আমার আপনাকে প্রশ্ন তো থাকবেই, পাশাপাশি দর্শক আপনারা মজুমদার ভাই যেমনটা বললো যে বিভিন্ন বিষয়ে উনি আলোচনা করবে, আমরাও করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিতে পারেন, আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনারা চাইলে আপনাদের মন্তব্য রাখতে পারেন, প্রশ্ন রাখতে পারেন। মজুমদার ভাই, হয়তো দুঃখিত আমি আপনাকে একটু থামিয়েছিলাম, যেটা আপনি বলছিলেন যে আপনার অনেকগুলো বিষয় আপনার সামনে আসছে, বা আমি যেমনটা বললাম যে এখন ইমিগ্রেশনের সুবিধা প্রাপ্তিতে বা ভিসা প্রাপ্তিতে নতুন নতুন বিষয় সামনে আসছে। আপনার কাছে নতুন কি বিষয়ের আপডেট রয়েছে? সর্বপ্রথমে যেটা সবচেয়ে বেশি আলোচনায় আসছে এবং অতি সম্প্রতি আসছে, নভেম্বর একটা ডাইরেক্টিভ অর্ডার। এখানে বলি লয়ের পরে থাকে এক্সিকিউটিভ অর্ডার। এক্সিকিউটিভ অর্ডার সাইটেও অল্প গুরুত্বপূর্ণ, সেটা হলো ডিরেক্টিভ অর্ডার। সো ডিরেক্টিভ অর্ডারটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসের নির্দেশক্রমে ইউএসসিআইএস বিভিন্ন পোর্ট অফ এন্ট্রি অর্থাৎ বিভিন্ন কনসুলেট সমূহ, ইউএস এমবেসি সমূহকে দিক নির্দেশনা দিয়েছেন যে তারা যেন এই বর্তমানে এক্সিস্টিং ল, যেটা সেকশন 212G-তে বলা হয়েছে যে যারা ক্রনিক ডিজিজ, তাদের লং টার্ম কেয়ার লাগবে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, যে সমস্ত রোগের ব্যয়বহুল এবং দীর্ঘদিন সময় লাগে, এই সমস্ত লোকগুলো যারা ইমিগ্রেশন প্রসেস হয়ে আসছেন তাদের ফিউচার প্ল্যান কি, তাদের কি ইন্স্যুরেন্স আছে, তাদের যারা স্পন্সর করছে তারা কি স্পন্সর প্রোভাইড করতে পারবে, এবং কি এই ধরনের এই সমূহ কেস বাই কেস। শুধু ডায়াবেটিস হয়েছে এই কারণে যে ডিনাই করবে তা না, সেটাকে খতিয়ে দেখা হবে তাদের ফিউচার প্ল্যান আছে কিনা। কিছুটা যেটা আপনি প্রথমে বলছিলেন, কিছুটা হেভিলি স্কুটিনি করা হচ্ছে, হেভিলি দেখা হচ্ছে। এই যে কারণ দেখা গেছে, আমি একটু বলি, একজন লোক দেখা গেল এই 16টা রোগের ওষুধ নিয়ে এখানে আসছে, আসার পর দিন থেকে তার হোম কেয়ার আছে, তার হাউস অ্যাসিস্ট্যান্ট আছে, তার ঘর লাগবে, ঘরের জন্য ভাড়া নিতে হচ্ছে, ফুড স্ট্যাম্প দিতে হচ্ছে, ওয়েলফেয়ার পাইতে হচ্ছে,
চিকিৎসা ভাতা, মেডিকেড, মেডিকেয়ার, প্রেসক্রিপশন, দেখেন 16 রকমের জিনিস দেওয়ার পরে অনেক অনেক লোক আছে তারা 100,000-এর উপরে একটা মহিলার জন্য গভর্নমেন্ট সাবসিডি নিচ্ছে। এবং এটা কিন্তু রিপাবলিকান দলীয় সদস্যদের নজরে এসে গেছে। এই যে হেলথ কেয়ার নিয়ে এত ডিবেট কেন হচ্ছে, বিকজ আমাদের এক একটা লোক আছে যারা মিলিয়নস অফ ডলারের মেডিকেড বেনিফিট নিচ্ছে। যেমন একটা 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চা হইতে অনেক সময় কমপক্ষে $90,000 সিটির খরচ হয় সুস্থ বাচ্চা হলে। যদি অসুস্থ বাচ্চা হয় মিলিয়নস অফ ডলার, সেখানে খরচ হচ্ছে। লং টাইম কেয়ার অনেকে নিচ্ছে এবং বছরের পর বছর বংশ পড়ায় সবাই ওয়েলফেয়ার রুল অর্থাৎ সরকারের উপর বোঝা হয়ে যাচ্ছে। এখন আমেরিকান রিপাবলিকান দলীয় সদস্য তাদের স্লোগান হচ্ছে আমেরিকা ফার্স্ট। কেন আমরা বুয়া বুখা নাঙ্গা অসুস্থ সারা দুনিয়ার মানুষকে সেবা করব, আমরা আমেরিকার লোককেই সেবা করব। যদিও তাদের স্লোগান যদিও সত্য না, কারণ ইমিগ্রেন্ট কমিউনিটিকে ভর্তুকি যে পরিমাণ দিচ্ছে তার থেকে লাখো গুণ বেশি তারা যুদ্ধ করে ব্যয় করছে, বিভিন্ন দেশে আধিপত্য বিস্তারের জন্য করছে, বিভিন্ন স্থাপনা প্রকাশের জন্য করছে। যদিও সেটা বিতর্কের বিষয়, মানে আজকের আলোচনার বিষয় ইমিগ্রেশনের যে ব্যাড এফেক্ট গুলা, সে ব্যাড এফেক্ট গুলা বর্তমান সরকার চাচ্ছে না সেটা ইকোনমির উপর কোনো রকমের বোঝা যেন ইমিগ্রেন্ট থেকে না আসে। যেমন হোম কেয়ার, হেলথ কেয়ার, মেডিকেয়ার, ওয়েলফেয়ার, অনেক রকমের ভাতা, সেই ভাতা যেন কমিয়ে নেওয়া যায় সেটা তারা আপ্রাণ চেষ্টা করছে। একটা হিসাবে দেখা যায় তাদের রিপাবলিকানদের একটা হিসাবে দেখা যায় প্রায় 50% লোক যারা ফুড স্ট্যাম্প নিচ্ছে তারা সিটিজেনও নন, গ্রিন কার্ড দাঁড়িয়ে নন, তারা অভিবাসী উইদাউট স্ট্যাটাস। যেমন সেটা কেমন হচ্ছে, যেমন একজন মানুষ 3টা বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাগুলা আন্ডার এজ, 21-এর নিচে, 18-এর নিচে। ওই বাচ্চারা কিন্তু আসার যেদিন আসবে ওদিন থেকে কারেন্ট রুলের আওতায় বিভিন্ন স্টেটের আওতায় তারা ফুড স্ট্যাম্প নিতে পারছে, ওয়েলফেয়ার নিতে পারছে। এক একটা ফুড স্ট্যাম্প এত বেশি, যেমন এক একটা পরিবারে $1500 ফুড স্ট্যাম্প নিচ্ছেন। সো ওই ফুড স্ট্যাম্প যারা নিচ্ছে এরা কেউ কিন্তু এখানকার সিটিজেন নয়, গ্রিন কার্ড, অনেকে অত ডিপোর্টেড ফ্যামিলি ডিপোর্ট হয়ে আছে। তো এই বর্তমান সরকার চাচ্ছে এদেরকে বেনিফিট দিবে না। এই বেনিফিট না দেওয়ার জন্য এই বেনিফিট গুলো তারা হচ্ছে ওবামা কেয়ারের আওতায় একটা হোম ইন্স্যুরেন্স যে কোম্পানির মাধ্যমে তারা পায়, এই কোম্পানি সমূহ আবার রিক্রুট করেছিলেন ডেমোক্রেটিক দলীয় সদস্যরা। ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে যখন দলে আসে সে তার দলীয় কন্ট্রাক্টরদেরকে কাজগুলা দেয়, তারা বিলিয়নস অফ ডলার নিয়ে নেব, যেটা বর্তমান সরকার করছে। যেমন বিভিন্ন রকমের ডিপোর্টেশন শেল্টার সৃষ্টি করা হয়েছে। এই ডিপোর্টেশন শেল্টার গুলা প্রাইভেট কোম্পানিকে দেয়, কোম্পানি সমূহ ট্রাম্প দলীয় বা রিপাবলিকান দলীয় সদস্য বলে অনেকে মনে করেন। আচ্ছা মজুমদার ভাই, আপনি তো এই ব্যাপারগুলো তুলে ধরলেন, যে জিনিসটা বারবারই আপনি বলছেন কিছু বেনিফিট নিচ্ছে এবং তারা চায় না যে এই বেনিফিটগুলা আসলে অভিবাসনদের মধ্যে যাক। কিন্তু আমার যেটা স্পেসিফিক প্রশ্ন, যে এখন অনেকেই অপেক্ষা করছেন ভিসা প্রাপ্তির জন্য, নন ইমিগ্রান্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, অথবা আমেরিকার ভিতরে অনেকেই রয়েছেন বিভিন্ন প্রকারের অ্যাডজাস্টমেন্ট ফাইলের মধ্যে বা গ্রিন কার্ড প্রাপ্তির জন্য যাচ্ছে। সেই মানুষগুলো যদি, যেমন ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস, টিবি বা আমরা যেটাকে যক্ষা বলছি বাংলায় বলা হয়, এছাড়া মানসিক ভারসাম্য, এই পরীক্ষাগুলো কি এখন কি এসেনশিয়াল করেছে বা করবে? আর এইগুলো কি আসলেই ইমিগ্রেশন স্ট্যাটাসে কোনো এফেক্ট পড়ে বা ভিসা প্রাপ্তিতে এফেক্ট পড়বে সরাসরি? শিওর, সেটা হলো পাবলিক চার্জ রুল। পাবলিক চার্জ রুল হচ্ছে বর্তমানে, যেটা আগেই ছিল ওই রুলটা যখন ডেমোক্রেটিক দলীয় সদস্য, ডেমোক্রেটিক পার্টি যখন ক্ষমতায় ছিল তখন এই রুলগুলো বেশি ইনফোর্স করা হইতো না, এনফোর্স করা হইতো না। বর্তমান সরকার তা করছে। যেমন ধরুন একজনকে গ্রিন কার্ড জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লাই করেছেন, যিনি অ্যাপ্লাই করেছেন পিটিশনার, খতিয়ে দেখা হচ্ছে উনি এখানে ওয়েলফেয়ার নিচ্ছে কিনা, নিয়েছিলেন কিনা, এবং যে যাকে গ্রিন কার্ড দিচ্ছেন তাকে উনি ভরণ পোষণ দিতে পারবেন কিনা। এটা আগে যেমন নিয়ম ছিল এখনো সেম রুল। আগেরটা এনফোর্স বেশি করা হতো না, বর্তমানে বেশি এনফোর্স করা হচ্ছে, যেটা প্রথমে আপনি বলছেন হেভিলি স্ক্রুটিনি করা হচ্ছে। ডিফারেন্স অতটুকু, বাট স্টিল তারা গ্রিন কার্ড পাচ্ছে। যেমন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে প্রচুর কোশ্চেনিয়া সংযুক্ত করা হয়েছে, যেটা আগে ছিল না। নতুন ফর্মে বলা হয়েছে কতদিন ওয়েলফেয়ার ছিল, ওয়েলফেয়ার থাকলে যখন ছিলেন তখন আপনার বয়স কত ছিল, এবং সরকারি বেনিফিট নিয়েছেন তখন কেন নিয়েছেন, সেটা এটাকে বলা হয় কেস বাই কেস। যদি কোনো সঙ্গত কারণে নিয়ে থাকেন, যেমন আপনি স্টুডেন্ট ছিলেন, আপনি ইউএস সিটিজেন, আপনি স্টুডেন্ট, আপনি মেডিকেল নিয়েছেন, পারফেক্টলি ফাইন। বাট আপনি 35 বছর বয়স্ক একটা কর্মক্ষম মানুষ ওয়েলফেয়ার নিয়েছেন, হোয়াট ইজ দ্য রিজন? সেটা তারা খতিয়ে দিচ্ছে, কিছুটা হার্ড করা হচ্ছে। বাট এটা এখানে দেখা হচ্ছে। যেমন বাংলাদেশেও সেম থিং, যেটা আমি বলতেছিলাম, যেমন রোগের কথা, যে তারা
এমবেসি সম্মুখে বলা হয়েছে যে তোমরা এমন কোনো লোক পাঠাবে না যেটা যেদিন থেকে এয়ারপোর্টে নামবে ওদিন থেকে আমৃত্যু সে শুধু সরকারের উপর ব্যয় বহন করতে হবে সরকার। তারা কোনো কর্মে নিয়োগ করার মতো যোগ্যতা নাই, তারা কোনো ট্রেনিং নেওয়ার যোগ্যতা নাই, তারা কোনো প্রোডাক্টিভ মেম্বার অফ দি সোসাইটি যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ হবে এরকম হবে কিনা, কোনো সামহাও যুক্তরাষ্ট্র বেনিফিট হবে কিনা এই লোকটা যুক্তরাষ্ট্রে আসার পরে সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে আপনি বলছেন শুধুমাত্র কি বেনিফিটের ব্যাপারটার জন্যই এই রোগগুলো সামনে আসছে, নাকি এরা এরকম একটা সুস্থ সমাজ চায় যে এই ধরনের মানে সংক্রমিত রোগ যাতে না হয় সেটা কারণ, মানে মূল কারণ তাহলে হচ্ছে আপনি যেটা বলতে চেয়েছেন বা আমি যেটা বুঝতে পারলাম মূল কারণ হচ্ছে অর্থনৈতিক ব্যাপার, যে আমেরিকা চায় না যে আর অসুস্থ কোনো মানুষ সে মানে যদি আপনি যেটা বললেন যে তাদের অভিবাসনে ঢুকতে পারে তাদের চিকিৎসা সেবাতে নতুন করে অর্থ ব্যয় করতে, সেই কারণে এই জিনিসটা ছড়ানো হয়েছে। বাট এটা আগেও ছিল। আচ্ছা, এটা কিভাবে নিশ্চিত হবে? এটা কি তারা মেডিকেল টেস্ট করবে এবং করার পরে কি এখন কি খুব কড়াকড়ি করবেন? আগেও তো মেডিকেল টেস্ট ছিল আপনার যে কোনো ইমিগ্রেশন বেনিফিটের জন্য, যেমন কন্টিনজিয়াস ডিজিজ, বাংলা বলে সংক্রামক ব্যাধি, এমন কোন রোগ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে না। এটা আগেও রুল ছিল, আগেও এটা এনফোর্স করা হইতো। যেমন টিউবারকুলাস যদি থাকে আপনাকে এটা কিউর না করি অর্থাৎ এটা ভালো না হয়ে ঢুকতে পারবেন না। আচ্ছা, লং টার্ম ব্যাধি যাদের আছে যেমন ডায়াবেটিক, হাইপারটেনশন, বিভিন্ন রকমের হার্ট ডিজিজ যেগুলা লং টার্ম কেয়ার লাগবে, সেখানে খতিয়ে দেখা হবে এখানে যিনি ওনাকে আনছেন উনি কি তার ব্যয়ের বার বহন করতে সক্ষম হবেন কিনা। এটা যদি সে প্রমাণ করতে পারে 864 ফর্ম ফিল আপের মাধ্যমে, ট্যাক্স রিটার্ন, জব লেটার, পে স্টাব, ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে প্রমাণ করতে পারে যে যিনি ওনাকে আনছেন স্পন্সরকারী তার এনাফ রিসোর্স, মানি অ্যান্ড ক্যাপাসিটি আছে তাকে এখানে কেয়ার দেওয়ার মতো, দেন ফাইন, তাকে ভিসা দেওয়া হবে, গ্রিন কার্ড দেওয়া হবে, গ্রিন কার্ড বাতিল করা হবে না। এখানে বলা হয়েছে যেটা আমরা প্রথম থেকে বলতেছি, এটা হেভিলি স্ক্রুটিনি করা হবে, খতিয়ে দেখা হবে কেস বাই কেস দেওয়া যায় কিনা। এর অর্থ এই নয় যে ব্লাইন্ডলি সবাইকে রোগ হইলে তাকে ভিসা ডিনাই করবে, বিষয়টা কিন্তু এমন না। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আপনার অভিবাসনের একটা দিক। আসলে অভিবাসনে নিয়ে আলোচনা করতে এখন প্রতিটা জিনিসই মানে একটার পর একটাই, যেটা আপনি বারবারই বলছেন, স্ক্রিনিং করা হচ্ছে কঠিন থেকে কঠিনতর, বা তারা যাচাই বাছাইটা অনেক বেশি করে করছে। এখন আমরা একটা জিনিস সবচেয়ে বেশি আলোচনায় আমরা শুনতে পাই বা সবাই বলছেন যে বিভিন্ন অভিবাসন প্রক্রিয়ার আবেদনে, সেটা যেমনটাই হোক না কেন, রাজনৈতিক আশ্রয় হোক, বিবাহ সম্পর্কিত গ্রিন কার্ড হোক, অথবা কোনো প্রকার যে কোনো প্রকার অ্যাডজাস্টমেন্ট হোক, এখন আবেদন করার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশনে তাদেরকে ইন্টারভিউ, যেটাকে আমরা বলি সাক্ষাৎকারের জন্য ডাকা হচ্ছে, যেটাতে অনেকে অভিযোগ করছেন যে সময় পাচ্ছেন না পর্যাপ্ত, মানে খুবই মানে কার কখন হবে, যেখানে আগে লম্বা সময় ওয়েট করতো বা একটা বড় অংশ ব্যাকলগে পড়ে গিয়েছে তাদের হিসাব ভিন্ন, বাট নতুন করে যারা করছেন তাদের খুব দ্রুত হচ্ছে। তো আপনি তো দীর্ঘদিন এই পেশার সঙ্গে জড়িত, আপনি জানেন অনেক কিছুই। আপনি কি আগে এরকম মানে দেখেছেন কিনা যে এত দ্রুত মানে সাক্ষাৎকার, আর যদি দ্রুত হয়েও যায় একজন সাক্ষাৎকারকারী কি কি ধরনের প্রস্তুতি নিয়ে আসলে এই সাক্ষাৎকারে যাওয়া উচিত? যদিও বা এটা অনেকেই জানে, এইসব ব্যাপার নিয়ে বারবারই আলোচনা হয়, তারপরেও এখন যেহেতু একটা নতুন ভাবে এটা আবার সামনে আসছে, আর আপনারা যারা লয়ার আছেন আপনারা তো একটু মানুষকে মানে স্বস্তি দিতে পারবেন আশা করি। আপনি যদি একটু ক্লিয়ারলি বলতেন যে কি কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। এই বিষয়টা বিশেষ করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এখানে একটা রুল অনেকটা করা হয়েছে, লাস্ট কাম ফার্স্ট সার্ভিস, অর্থাৎ যারা যত সর্বশেষে ফাইল করতেছে তারটা তত দ্রুত তারা কল করছে। এর অর্থ এই যে একটা রুল আছে ইমিগ্রেশন, এখন আইনটা আছে, ওই আইনটাকে বাইপাস করার জন্য ফেডারেল গভর্নমেন্ট, বর্তমান সরকার এটাকে এরকম করছে। যেমন যদি 6 মাস কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলে সরকার অটোমেটিকলি তাকে ওয়ার্ক পারমিট দিতে বাধ্য। সো ওয়ার্ক পারমিট যাতে মানুষ না পায়, সোশ্যাল সিকিউরিটি যাতে না পায়, তাতে দ্রুত ওই 6 মাস পুরার অর্থাৎ 180 দিন পুরার আগেই ইন্টারভিউটা নিয়ে তাকে বিদায় করে দেওয়া হচ্ছে, অথবা তার যদি ভালো কেস থাকে তাকে অ্যাপ্রুভ করা হচ্ছে। এর সমাধান হচ্ছে আপনি যখন একটা ফর্ম ফিল আপ করবেন, I-589 ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন বা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করবেন, তার সাথে আপনার স্টেটমেন্ট থাকতে হবে। স্টেটমেন্টের সমর্থনে স্টেটমেন্টে আপনি বলছেন যে স্বদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারিত হয়ে স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এটা আপনার মুখের কথা, রাইট? ওইটার সমর্থনে কিভাবে লাঞ্ছিত অত্যাচারিত হয়েছেন সেটা আপনাকে প্রমাণ থাকতে হবে। যেমন আপনাকে মারধর করা হয়েছে, আপনি হসপিটালাইজড হয়েছে, এই ধরনের প্রমাণ থাকতে হবে।
আবার এখানে আসার পরে আপনার কনস্ট্যান্ট ফিয়ারে আছেন, অর্থাৎ ক্রমাগত ভয়ে আছেন যে দেশে গেলে আবারও আপনাকে মারি ফেলবে, কারণ বাংলাদেশে আপনার বাইক জ্বালাই দিচ্ছে বা শ্রেণীপত্র পাচ্ছেন, এটা একেবারে কনস্ট্যান্ট ফিয়ার। আরো প্রমাণ করতে হবে যে আপনি স্বদেশে ফেরত গেলে আবার আপনি আক্রমণের শিকার হবেন, অর্থাৎ আপনার শত্রুরা এখনো অ্যালার্ট আছে বা সক্রিয় আছে, আপনি এখনো খুঁজছেন। এই তিনটে স্টেপে প্রমাণ করার জন্য সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন থাকতে পারে, এক্সপার্ট ওপিনিয়ন থাকতে পারে, আই উইটনেস থাকতে পারে, আপনাদের নির্যাতিত লাঞ্ছিত হয়েছেন, কেউ স্বচক্ষে দেখেছেন, সেটা হইতে পারে। এই ধরনের প্রমাণ, অর্থাৎ ফরওয়ার্ড প্রমাণও হইতে পারে অথবা অল্প প্রমাণও হইতে পারে। স্ট্রং এভিডেন্স যেটাকে বলা হয়, স্ট্রং এভিডেন্স যদি না থাকে, আপনি শুধুমাত্র একটা ফর্ম ফিল আপ করলেন, একটা স্টেটমেন্ট দিলেন, সেখানে আপনি চলে গেলেন, গিয়া ইন্টারভিউতে গেলেন, তখন আপনার কাছে যারা শুরু করবে যে মিস্টার এক্স আপনি কেন, আপনার কি প্রমাণ আছে, সেখানে কোনো প্রমাণ নেই, শুধু আপনার মুখের বক্তব্য যে আপনাকে এরকম যে কোনো একটা লোকে তো কথা বলতে পারে, তাকে এই কথার বিনিময়ে তারা $1 মিলিয়ন গ্রিন কার্ড দিবে না। সুতরাং সেটাকে মাথায় রেখে সলিউশন হচ্ছে যেদিন থেকে অ্যাপ্লিকেশন ফাইল করবে ওইদিন মনে করতে হবে যে 1 মাস পরে বা 2 মাস পরে তো আমাকে ডাকতে পারে। এটা যদি মাথা থাকে তাহলে এটা উইনেবল সিচুয়েশন। এখানে সমস্যা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন একটা করার পরে যদি ওয়ার্ক পারমিট কখনো পাই যাই, এরপরে আমরা ক্রেডিট কার্ড করতেছি, কাজ করতেছি, টাকা জমা করতেছি, বাইকর কিন্তু সবই করতেছি, কিন্তু আসল যে নিজেকে টেক কেয়ার করা সবচেয়ে বড় জিনিস হলো ভাই, এখানে প্রত্যেকটা মানুষ আমরা যেন সর্বাগ্রে নিজেকে টেক কেয়ার করতে হবে। তারপরে আমি আমার স্ত্রী, পুত্র, স্বামী, কেউ দেশের বাড়িতে টাকা পাঠানোর এভরিথিং করেন। নিজে যদি ঠিক না থাকেন তাহলে তো কিছু ঠিক থাকবে না। আমাদের কাছে আমি বিগত 37 বছর এই প্রফেশনে অনেক লোক আছে, উনি দাদা, ওনার ছেলে মেয়ে নাতি পুতি সবাই উচ্চশিক্ষিত, সবাই কার্ড হয়েছে, সবার বাড়িঘর সবকিছু আছে, কিন্তু দাদার কিছু নেই। কেন নাই? উনি এক নামে আসছে, আরেক নামে অ্যাসাইলাম ফাইল করছে, সেখানে হয় না, আরেকটা আমি বিয়ে করছে, সেখানে কাজ হয় না, 2-3টা নামে অ্যাপ্লাই করার পরে উনি এমন অবস্থায় আছে জীবনে, যুক্তরাষ্ট্রের সবাই চেষ্টা করলেও কোনো আইন চেঞ্জ করা, এমন আইনের বেয়াজালে উনি আছে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া ওনাকে কোনো প্রকার মুক্তি দিতে পারবে না। আমি অনেক সময় বলে দিই ভাই, আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান একমাত্র আপনার আল্লাহ বা গড ছাড়া কেউ সমাধান করতে পারবে না, বিকজ টু মাচ প্রবলেম। সো আমরা উই ক্রিয়েটেড সো মাচ প্রবলেম। এরকম লোকেশন থাউজেন্ডস অফ আছে। সম্প্রতিকালে ফ্যামিলিকে রেখে অনেক কর্মক্ষণ মানুষ বিদায় স্বদেশ এখান থেকে ডিপোর্ট হচ্ছে, কারণ সে এক নামে আসছে, আরেক নামে বলছে বর্ডার ক্রস করে আসছে, আরেক নামে বিয়ে করছে, আরেক নামে অ্যাসাইলাম ফাইল করছে। এখন বউ আছে সিটিজেন, বাচ্চারাও আছে সিটিজেন, বাট ওনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে না, বিকজ যখনই অ্যাপ্লাই করা হয় দেখা যায় ডিফারেন্ট নেম। সো এইটার জন্য যদিও বিভিন্ন 601 ফর্ম আছে, 601 আছে, ওয়েবার আছে, এই ওয়েবারগুলো অ্যাপ্রুভ হইতে বছর পর বছর সময় লাগে, এবং অনেক সময় সেটাও ডিনাই হয়। সো এই যে সিরিয়াস চ্যালেঞ্জ, এটা আমাদের মুখ্যতা, আমাদের অজ্ঞতা, আমাদের নেগলিজেন্স। আমরা সত্য ন্যায়ের পথে থাকি না, ধৈর্য ধরি না। আমাদের অফিসে একটা লোক আসবে, বলবে তো ভাই এখনই ফাইল করি, এখনই ফাইল করি, যেটা ইনফরমেশন নাই বলবে আচ্ছা এটা পরে দিব, এটা ছাড়া করে ফেলেন। এই যে আমাদের টেন্ডেন্সি বাইপাস করা, এইটা থেকে আমরা অনেকে নিজের কবর নিজের রচনা করেছি। এই জন্য অনেক লোক, আপনি এখানে কবে এসছেন জানি না, 2001 সালে ফেডারেল প্লাজার সামনে যুদ্ধ করছে, তখন গায়ে শক্তি ছিল, আন্দোলন সংগ্রাম, প্লে কার্ড করিয়া ফেডারেল প্লাজা ঘেরাও করা হয়েছিল, তখন এনভায়রনমেন্ট ছিল ভিন্ন, বুশ ছিল প্রেসিডেন্ট। ওই সময় আমরা আসামির জন্য, অর্থাৎ ডিপোর্টেবল এলিয়েন্টের জন্য যুদ্ধ করছি। আহমদ হোসেন নামে একজন আছে, তার নামে বলতে হয়। আপনি আহমদ হোসেন যদি টাইপ করে দেখবেন, হাজারো অ্যাফার্মেটিভ যুদ্ধের স্লোগানে আমি ছিলাম, আমাদের মতো অনেকেই ছিল, কিন্তু তাকে রাখতে পারি নাই। ওনাকে আমি মামা ডাকতাম। ওনার ওয়াইফ আছে সিটিজেন, বাচ্চারা আছে সিটিজেন, ওনারা নিউ ইয়র্কে এখনো থাকে, আসা যাওয়া করে, উনি আর আসতে পারবেন না, উনি একদম উচ্চতরের মানুষ। বা এটা ওনারও ফল্ট না, আমাদের মতো যারা লিগাল প্র্যাকটিশনার, ল প্রফেশনাল ছিলাম, তারা মিসগাইড করছি। একজনে বলছি তোমার পাসপোর্ট ফালাই দিও, পাসপোর্ট ছাড়া অন্য নামে ফাইল করো, তুমি মুসলমান, তুমি হিন্দু নামে ফাইল করো, হিন্দু লোকের বলছে তুমি মুসলমান নামে ফাইল করো। এই যে নানান রকমের ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, আনঅথরাইজ প্র্যাকটিস অফ ল, উইদাউট ডিগ্রি, উইদাউট ডিপ্লোমা, উইদাউট গোয়িং টু ল স্কুল, যেখানে সেখানে হাটে ঘাটে, রাস্তায় মাঠে, ট্যাক্সি ড্রাইভার থেকে আরম্ভ করিয়া সবাই ফর্ম ফিল আপ করছে, এবং নিজের কবর অনেকে রচনা করছে, অন্যের দ্বারা কবর রচনা করছে, সবটা কাজে যায়। অনেকে বলে যে আমি একটা রাইটারের কাছে গেছিলাম, কি রাইটারকে জানেন? রাইটার সে নিজেরই অ্যাসাইলাম এখনো পেন্ডিং, ওই যে আরেক উকিলে তাকে স্টেটমেন্ট লিখে দিছে, ওইটা দেখে কপি করিয়ে একটু নাম চেঞ্জ করে ফাইল করছে। এখন ইমিগ্রেশন অফিসার গিয়ে দেখেছে ভাই
এইটা তো আমি সকালবেলা এক ক্লায়েন্টকে দেখলাম, একটা আবেদনকারীকে দেখলাম এই ধরনের স্টেটমেন্ট নিয়ে আসছি, আবার তুমি সেম স্টেটমেন্ট নিয়ে আসলে খতিয়ে দেখা হলো ওইটা সব সেম ল ফার্মের স্টাফ ছিল কেউ বা এই ধরনের কারো প্রোডাক্ট। সো উই হ্যাভ এ লট অফ প্রবলেম। সো এই প্রবলেমের আমি সবাইকে দায়ী করতেছি না, এটার জন্য আমরা সমষ্টিগতভাবে আমরা সবাই দায়ী। আমি বলতেছি না আমরা কেউ কন্ট্রিবিউট করছি। আপনি যে ফ্যাক্টগুলো মজুমদার ভাই, আপনি যে ফ্যাক্টগুলো বললেন সেটি তো নিয়মিত ঘটছে, কিন্তু এর পরেও কিন্তু আমাদের সুখবর রয়েছে। অনেকেই কিন্তু এত কিছুর পরেও, এত মানে কঠিন পরিস্থিতির পরেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমাদের দর্শকরা অনেকেই বলে থাকেন তারা কিন্তু সফল হচ্ছেন। আমেরিকান ড্রিম কিন্তু পূরণ হচ্ছে কোনো না কোনোভাবে। সব যে রাজনৈতিক আশ্রয় তা না, আপনি যেটা ম্যারেজ বেসড গ্রিন কার্ড, সেখানেও কিন্তু সাক্ষাৎকার খুবই গুরুত্বপূর্ণ। সেখানেও ডকুমেন্টেশন বা সেখানেও তার যে ওই যে তথ্যগুলো দিবে সেটিও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই মানে হতাশ, আমরাও সবসময় আলোচনা করছি, গণমাধ্যমে বলছে এত হতাশার মাঝে আপনি তো মানে কাজ করছেন এখন। এই রিসেন্ট সময়ে আপনি কোনো সফলতার গল্প জানেন কিনা, বা যারা হচ্ছে, বা আপনার কোনো ক্লায়েন্ট বা আপনার জানা মতে মানে মানুষ এটা জানতে চায় যে আসলে কি এখন কি হচ্ছে, নাকি এখন একেবারে অ্যাপ্রুভাল বা হওয়ার পার্সেন্টেজ আমেরিকান ড্রিম পূরণ হওয়ার একেবারে শূন্যের কোটায় চলে আসছে? কোনটা? শূন্যের কোটায় আসে নাই। আমি বলবো বিজনেস অ্যাজ ইউজুয়াল অলওয়েজ। আমি বিগিনিং আজকে ইন্ট্রোডাকশনে বলছি, অলওয়েজ অ্যাপ্রুভ হচ্ছে, অলওয়েজ ওয়ার্ক পারমিট লোকেরা পাচ্ছে। তবে যেটা প্রথম থেকে আমরা দুজনে বলছি, কিছুটা স্কুটিনি বেশি হচ্ছে, আমাদেরকে সতর্ক হইতে হবে। এই যে একটা কিছুক্ষণ আগে যে বললাম জালিয়াতি, মিথ্যা, ভুয়া নামে ফাইল, এটা এই সংখ্যাটা খুবই কম, কিছু খুব বেশি তা না। সো এটা বৃহৎ অংশ কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে, এবং কিছু কিছু লোক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে যে ধরা মাত্র তাদেরকে দেশ থেকে ডিপোর্ট করা হয়েছে, কারণ দেখা গেল সে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস পিটিশন পেন্ডিং, বা তার আগে আরো 2টা কেস ছিল, ওই কারণেই কিন্তু সে ডিপোর্ট হচ্ছে, বর্তমান কেসের জন্য না। সো বর্তমানে প্রচুর অ্যাপ্রুভ হচ্ছে, প্রচুর মানুষ ভিসা পাচ্ছে, প্রচুর মানুষ ভিজিট বিষয়ে আসছে, প্রচুর মানুষ F4 ফ্যামিলি ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরিতে লোকেরা আসছে। বাট আমাদেরকে সতর্ক হইতে হবে যে বর্তমান সরকার যে স্ট্রিক আছে, পরবর্তী সময় আরো স্ট্রিক হইতে পারে। সুতরাং এখন থেকে আমরা ব্যবস্থা নিতে হবে যে আমরা যেন, যেমন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস কথা বলছেন, যখন ফাইল করবেন, আপনি যখন স্বামী স্ত্রী হিসাবে ফাইল করছেন, আপনারা কোথায় থাকেন সেটা লিস্ট থাকতে হবে। স্বামী স্ত্রী হিসাবে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ইন্স্যুরেন্স থাকতে হবে, কেনাকাটার প্রমাণ থাকতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট, অনেকে ব্যাংক অ্যাকাউন্ট করলেন, এখানে কোনো লেনদেন নাই। মর্টগেজ আপনি বলছেন যে আপনার লিজ একটা আছে স্বামী স্ত্রী হিসাবে, কিন্তু কোনো রেন্ট পেমেন্ট করছেন জয়েন্ট অ্যাকাউন্ট থেকে, এরকম কোনো প্রমাণ নেই। দেন সেটাকে তারা তলিয়ে দেখছে যে এটা কি শুধু নামে মাত্র অ্যাকাউন্ট একটা করে রাখছে, কোনো লেনদেন নাই, গড়বড় দিচ্ছে, এটা কোনো প্রুফও নাই। অনেক সময় তারা এইভাবে যারা করে যে আপনারা যেই ঘরে থাকেন সেই ঘরে জানালা কয়টা, দেখা গেলো আপনার একসাথে যদি না থাকেন সেই বাসার জানালা কয়টা জানার কথা না। পার্শ্ববর্তী লাইব্রেরি কোথায়, পার্শ্ববর্তী ম্যাকডোনাল্ড কোথায়, কোন ট্রেন স্টেশনে আপনারা কাজে যান, আপনার হাজব্যান্ডের কোথায় কাজ করে, কি কাজ করে, বসের নাম কি, কত টাকা বেতন পায়, ইত্যাদি একটা স্বামী বা স্ত্রী হিসাবে জানার কথা। যারা যদি স্বামী স্ত্রী হিসাবে নামে মাত্র বিয়ের কেস দিয়ে থাকেন, তারা এগুলো জানার কথা না। তারা ইজিলি তর্কের মাধ্যমে, জেরার মাধ্যমে এগুলো বের করে ফেলে। সেক্ষেত্রে মামলা বা গ্রিন কার্ড আবেদন বাতিল হয়। বা সঠিক প্রস্তুতি যদি থাকে ফ্রম দি বিগিনিং, it's not very hard. Still, it is easy, it is doable, it is acceptable যদি আমরা প্রস্তুতি নিয়ে থাকি। তার মানে প্রস্তুতিটাই আসলে সবচেয়ে বড় জিনিস। আপনি প্রস্তুতি ছাড়া যাই করেন না কেন প্রবলেমে পড়তে পারেন। আমরা এছাড়া ওয়ার্ক অথরাইজেশন রিনিউয়াল থেকে শুরু করে আপনার এখন যে হিয়ারিংয়ে যেতে অনেকেই ভয় পাচ্ছেন, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করতে চাই আপনার সঙ্গে, যেহেতু আপনাকে আমরা পেয়েছি। আসলে এই সময়টাতে মানুষের এত প্রশ্ন থাকে, বিশেষ আমাদের দর্শকদের একটার পর একটা বিষয় থাকে, আমরা হয়তো একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে আটকে থাকতে পারি না। মজুমদার ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আমরা বাকি আলোচনা করব। দর্শক কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। দর্শক, আমরা বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম অভিবাসনের নানা কঠিন দিকগুলো নিয়ে, যেখানে আপনার প্রস্তুতির কোনো বিকল্প নেই। যথারীতি আমাদের সঙ্গে অনলাইনে আছেন এই মুহূর্তেও মোহাম্মদ এন মজুমদার। মজুমদার ভাই, আমি বিরতির আগে আপনাকে একটা যেটা বলছিলাম, বা আপনিও বলছিলেন অনেক কঠিন হচ্ছে বাট সম্ভব।
আরেকটা প্রশ্ন আমাদের এখন হচ্ছে যে অক্টোবর মাস থেকে নতুন নিয়মে যে ওয়ার্ক অথরাইজেশন নিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে, ওয়ার্ক অথরাইজেশন অটোমেটিক্যালি রিনিউয়াল হচ্ছে না, বা তারা সেটাকেও ভেটিং করার যে প্রস্তাব সেটি রেখেছে ইউএসসিএস। যেমন অনেকে আগে একটা অটোমেটিক তাদের যখন ক্লক শেষ হয়ে যাবে 6 মাসের মধ্যে আবেদন করবে, সরাসরি চলে আসতো। এখন কি সেটা আর একটু কঠিন হয়ে যাচ্ছে? না, আসলে বিষয়টা হচ্ছে যেমন ইনিশিয়াল ওয়ার্ক অথরাইজেশনটা দেওয়া হয়, অর্থাৎ প্রাথমিক ওয়ার্ক অথরাইজেশনটা দেওয়া হয় বেসড অন দি পেন্ডিং অ্যাপ্লিকেশনটা যাচাই করে দেওয়া হয় যে অ্যাপ্লিকেশন অল গুড। পরবর্তী যখন রিনিউ করা হয় তখন আর ওটা আর খতিয়ে দেখা হতো না, অটো রিনিউয়াল, অর্থাৎ ফিটা দিলেই ফাইল করলেই কার্ডটা আবার চলে আসতো। সেটা না করি এরা আবার এই পুনরায় দেখবে, সমস্ত পেপার ওয়ার্ক রিভিউ করে দেখবে, পুনরায় আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবে যে আপনি ইতিমধ্যে কোনো একবার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে 5 বছর পরে আরেকবার রিনিউ করতে আসছেন, ইতিমধ্যে আপনি কি কি কাজ করেছেন, ইতিমধ্যে কোনো আপনার রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত আছেন কিনা, কোনো প্রকার অপরাধের সাথে জড়িত আছেন কিনা, কোনো প্রকার ইমিগ্রেশন বিরোধী কর্মতৎপরতা করেছেন কিনা, অর্থাৎ রিইভালুয়েট করা হবে। আগের রুল ছিল শুধুমাত্র রিনিউয়াল, আপনি পয়সা পে করবেন অ্যানাদার কার্ড পেয়ে যাবেন, অলমোস্ট বলা হয় অটো রিনিউয়াল। এখন অটো রিনিউয়াল না করে আবার রিইভালুয়েট করা হবে, আপনার ফাইল আবার দেখা হবে, এই ফাইলটা এতদিন পর্যন্ত কেন পড়ে রইলো, এটা কেন ঝুলন্ত অবস্থায় রইলো, কেন ডাকা হলো না ওকে। তখন হয়তো তারা ওই যে আপনি অ্যাপ্লাই করছেন সেটা দেখিয়া তারাও তারপরে ডাকিয়ে ফেলতে পারে আবার রিনিউ না করিয়া। জানি না সেটা কিভাবে করে শুরু হয়েছে মাত্র, বাট এর অর্থ হচ্ছে রিইভালুয়েশন, পুনরায় আপনার ফাইল রিভিউ করে দেখা হবে, যে আপনাকে রিভিউ করে দেখা হবে। দেখা গেল অনেকে ওয়ার্ক পারমিট পাইছেন, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি কি করলেন, সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্ট করলেন, সাথে সাথে ক্রেডিট কার্ড নিলেন, এরপর 6 মাস পরে ব্যাংকরাপসি ফাইল করলেন, ব্যাংকরাপসি ফাইল করে আবার সেই টাকা দিয়া ঘর বাড়ি কিনলেন আর দোকানপাট কিনলেন, সেই আবার ব্যাংকরাপসি ফাইল করলেন। ব্যাংকরাপসি ফাইল করে সরকারকে যেমন 2 লক্ষ টাকার ঋণ, এখানে ক্রেডিট কার্ডে পয়সা দিলেন না, ব্যাংকরাপসি ফাইল করলেন। সো সেটা খতিয়ে দেখা যেতে পারে ফেডারেল লয়ের আওতায়, সেটা আসলে ব্যাংকরাপসিটা কেন ফাইল করলেন, কেন ক্রেডিট কার্ডটা নিলেন, কোথায় টাকাটা ব্যয় করলেন, সে টাকাটা অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যয় করে কনজিউমার রিলেটেড ব্যয় করা হয়েছে, নাকি 10টা কম্পিউটার কিনিয়া সেটা আরেকজনের কাছে 10টা কম্পিউটার ক্রেডিট কার্ড দিয়ে কিনিয়া আরেকজনের কাছে সেল করে টাকাটা ক্যাশ করে ফেললেন, আবার ব্যাংকরাপসি করে দিলেন, সেখানে আপনি ক্রেডিট কার্ড কিছুই দিতে হলো না, আপনি হজে গেলেন, আপনি বিভিন্ন তীর্থে গেলেন, বিভিন্ন ভ্যাকেশন করে বেড়াইলেন। সো এগুলা দিস ওয়ান টাইপ অফ ক্রাইম হইতে পারে। আবার হয়তো কেউ ড্রাগ ডিলারের সাথে জড়িত আছেন কিনা, ড্রাগ ডিলিং এর সাথে জড়িত আছেন কিনা। সো এনিথিং রিলেটেড টু দি অ্যান্টি গভর্নমেন্ট অ্যাটিটিউড বা গভর্নমেন্ট সরকার বিরোধী, সরকারের ক্ষতিগ্রস্ত করেছেন, এবং দেখা গেল আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আর কোনো কাজ করেন নাই, ওয়ার্ক পারমিট অর্থাৎ ওয়ার্ক, দেখা গেল 5 বছর ওয়ার্ক পারমিট ছিল, কোনো কাজ করেন নাই, পয়সা ঠিকই ইনকাম করছেন, কিভাবে কাজ ইনকাম করছেন, আপনি ছোটখাটো ব্যবসা করছেন, দেখেছেন আপনি কোনো কাজ করেন নাই, কাজ দেখাছেন 10 ঘন্টা 15 ঘন্টা, ট্যাক্স কিছু পে করেন নাই, অনেক সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, কিন্তু ওয়ার্ক পারমিট যে দেওয়ার অর্থ হলো আপনি কাজ করবেন, নিজে খাবেন, সরকারকে ট্যাক্স দিবেন, বা সেখানে কোনোটাই করা হয় নাই। সো দেয়ার আর লট অফ, ইটস নট, আমি বলতেছি না সবাই এটা করছে, দেয়ার আর সাম ব্যাড পিপল, যে তারা এখানে অন্য একটা ভেনেজুয়েলা বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অনেক কান্ট্রি, বেশিরভাগ পয়েন্টিং করা হচ্ছে ভেনেজুয়েলাকে, ট্রাম্প প্রশাসন, যে কিছু লোক আছে এই উদ্দেশ্যে আসিয়া একটা ভুয়া অ্যাসাইলাম ফাইল করলেন, ভুয়া অ্যাসাইলাম ফাইল করে 6 মাস পরে তো এটা তো ডাকে না, 3 বছর 5 বছর 6 বছর পড়ে আছে, এই 6 বছর ওয়ার্ক পারমিট পাচ্ছেন, এই 6 বছরে যত রকমের অপকর্ম করা দরকার, গ্যাং ভায়োলেন্স, ড্রাগ এডিক্ট, মারামারি, ব্যাংক্রাপসি, জাতীয় সম্পদ নষ্ট, সবকিছুতে জড়িত আছেন, তাহলে কেন আপনাকে বারবার অটো রিনিউয়াল দিবে, বারবার তাকে রিইভালুয়েট করে দেখা হচ্ছে যে হোয়াট হি ইজ ডুইং। ফার্স্ট ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কাজ করছে কিনা, কাজ করলে সে টাকা কি করলো, কি কাজে সে জড়িত ছিল, ইত্যাদি খতিয়ে দেখা হবে, এটাই বলে। তবে যারা ভালো লোক, ওয়ার্ক পারমিট পাইছেন, এরপর ডেলিভারি কাজ করছেন, ছোটখাটো কাজ করছেন, ওয়েলফেয়ার খাইছেন, এভরিথিং ইজ ফাইন, বাট অনলি মাত্র তারা এফেক্টেড হবে যারা সে ওয়ার্ক পারমিটের সদ্ব্যবহার না করে অপব্যবহার করেছেন, মিসইউজ করেছেন, মিসরিপ্রেজেন্ট করেছেন, তারাই এটার জন্য ক্ষতিগ্রস্ত হবে। মজুমদার ভাই, আমাদের সোশ্যাল নেটওয়ার্কে সোলভ সেন নামে একজন লিখছেন, উনি জানতে চায় ওনার একটা রিলেটিভস গত 2 জুন ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয়েছিল, তখন সরকারি লয়ার কিছু ডকুমেন্ট চেয়েছিল, জজের কাছে 60 দিন সময় চেয়েছিল, পরে 4 সেপ্টেম্বর ডিসিশন দেওয়ার জন্য হিয়ারিং শিডিউল করেন, কিন্তু ওই দিন আর হিয়ারিং হয়নি। পরে জজের কাছে ইমেল করে জানা যায় জজকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।
এখন উনাদের কি করা উচিত? অনলাইন কেস শুধু পেন্ডিং দেখাচ্ছে, নতুন কোনো হিয়ারিং ডেটও আসছে না। এই অবস্থায় নতুন কোনো জজ সাইন করেছে কিনা তাও তারা বুঝতে পারছে না। তাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত? সেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। সেখন ট্রাম্প প্রশাসন বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছেন। হান্ড্রেডস অফ জাজ যেগুলা বাইডেন আমলে নিয়োগ পেয়েছিলেন, অথবা মনে করেন যাদেরকে লিবারেল জাজ বলে মনে করা হয়, বার্নি স্যান্ডার্স টাইপ বা জো বাইডেন টাইপ জাজ মানে সমর্থক মনে করেন সরকার, তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়া সেখানে সামরিক বাহিনী থেকে অল্প শিক্ষিত, অল্প ট্রেন করার যারা লয়ার ছিল সামরিক বাহিনী, ওদেরকে এখানে জাজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সে যাদের নিয়োগের সংখ্যা ফায়ারের সংখ্যার সাথে কম, এবং গভর্নমেন্ট শাটডাউনের কারণে সেটা আরো স্থূল হয়ে গিয়েছে। এই কারণে ওনাকে কিন্তু কোনো ভয় পাইতে হবে না, ওনার জন্য নতুন জাজ রিঅ্যাসাইন করা হবে। সুতরাং উনি শুধু অপেক্ষা থাকতে হবে। ওরা যদি লয়ার থাকে, ওনার লয়ারের কাছে ইমেল আসবে এবং নতুন ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর দিক নির্দেশনা আসবে। ওনাকে ভয় পাইতে হবে না। হয়তো দেখা গেল আরেকটা জাজ আসবে, এটা আরো ভালো হইতে পারে। সুতরাং অলওয়েজ থিঙ্ক পজিটিভ, ইট শুড বি ফাইন। ধন্যবাদ মজুমদার ভাই। আমাদের আরেকজন দর্শক উনি জানতে চেয়েছেন, সিরাজুল ইসলাম। উনি বলছেন দীর্ঘদিন পরে ওনার অ্যাসাইলাম ইন্টারভিউ ডেট আসছে, এখন উনি কি করবেন? সেই সঙ্গে উনি কি নতুন করে এই দেশের পরিস্থিতির জন্য নতুন করে স্টেটমেন্ট দিবেন কিনা? শিওর। ফার্স্ট অফ অল, ওনার যদি লয়ার থেকে থাকে, ইমিডিয়েটলি ওনার লয়ারের সাথে উনি কথা বলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার টু, ইয়েস, যেমন 10 বছর আগে রাষ্ট্রীয় পরিস্থিতি একরকম ছিল, কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, সেটাই নিরিখে উনি ডকুমেন্ট আনতে পারে। নতুন কোনো বিপদ বা কোনো বিপদ সংকেত বা নতুন কোনো সংখ্যা যদি আপনার থেকে থাকে, সেই রিলেটেড স্টেটমেন্ট চেঞ্জ হইতে পারে এবং তার সপক্ষে ডকুমেন্ট হইতে পারে, স্টেটমেন্ট হইতে পারে, সাক্ষ্য হইতে পারে, আপনার এটাকে বলা হয় এক্সপার্ট ওপিনিয়ন হইতে পারে, সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন হইতে পারে। সো মাচ হি ক্যান ডু। সো বেস্ট হবে ওনার লয়ার যদি থেকে থাকে, লয়ারের সাথে কথা বলা এবং সলা পরামর্শ করে ভালো কেস প্রিপারেশন করা, যাতে উনি উইন করে আসতে পারে সে কেস। ওনার প্রতি অনেক শুভেচ্ছা রইল। বেস্ট প্রিপারেশন ইজ দি কি। যেটা আসলে যেই বারবার যে প্রশ্নগুলো আসছে, অনেকেই বলছেন বা একটু আগে আপনি উত্তর দিয়েছেন এর আগের প্রশ্ন, যে হিয়ারিং এর ব্যাপারটি, হিয়ারিং নিয়ে আসলে এখন আমাদের কমিউনিটিতে, বিশেষ করে অভিবাসন কমিউনিটিতে একটা আতঙ্ক রয়েছে। যে অনেকেই বলছেন হিয়ারিং করতে গেলে সেখানে গ্রেপ্তারের আতঙ্ক রয়েছে, আবার হিয়ারিং এর নতুন করে ডকুমেন্টগুলো চাচ্ছে, নতুন বিষয়গুলোকে বারবার আনছে এবং খুব দ্রুত হচ্ছে। যে আপনার আগে যেমন একটা হিয়ারিং থেকে আরেকটা হিয়ারিং অনেক সময় লাগতো, সেটা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আতঙ্কের ব্যাপার, এখন আতঙ্কের কারণে কেউ যদি উপস্থিত না হয় তাহলে তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার আসলে পরামর্শ কি, যারা আতঙ্ক বা ফিজিক্যালি হিয়ারিং এ যেতে চাচ্ছে না? আতঙ্ক কেন কারা হবেন বলি আমি। যেমন ধরুন, আপনি অনেকে I-130 ফাইল করছেন, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইন্টারভিউতে গিয়েছেন, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি নিজের ব্যাপারটা নিজে জানা উচিত। অথচ তার আগে আরেকটা কেসে আপনি ডিভোর্ট হয়ে আছেন, সেই ক্ষেত্রে আপনাকে হিয়ারিং করার কোনো তারা সুযোগ দিবে না, কারণ তুমি তো আগেই ডিভোর্টেড। আমার তো হিয়ারিং করার কোনো দরকার নেই। তাকে ওখানে অন দ্য স্পট তারা রেডি থাকে। যখন একটা প্রটোকল হচ্ছে, আমরা তখন সরকারি চাকরি করছি, ইনস্ট্রাকশন হচ্ছে এরকম, যেমন যে ফাইলটা আমি ক্লায়েন্টকে ইন্টারভিউ নেবো আজকে 9টায়, সেটা সাধারণত আমি 8টা যদি অফিসে যাই, 1 ঘন্টা আমার ফাইল দেখি গভর্নমেন্টের FBI রিপোর্ট যখন দেখার পরে দেখা যায় যে এই লোকটা আসলে রিপোর্ট হয়ে আছে আরো 6 বছর আগে, তখন সে এক বর্তমান ডিরেক্টিভ অর্ডার হচ্ছে। এই ক্ষেত্রে উনি আইসকে খবর দিয়ে রাখা যে হ্যাঁ, আমার একটা ক্লায়েন্ট আসতেছে, আমি মনে করি এই ক্লায়েন্টটা আগে থেকে রিপোর্ট আসে, তখন তারা ওই বারান্দা অবস্থায় নিতে থাকে এবং এরপর ইন্টারভিউর পর যদি দেখে সত্যই আসলে এই ব্যক্তিটাই আগে রিপোর্ট হয়ে আছে, তখন তাকে সুইচ টিভি, ওইখানে বাটন থাকে সবার ডেস্কের সাথে, এটা পুলিশ ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড থাকে। অনেক সময় এটা এদেরকে এখন আইসের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে যে ঠিক আছে, এটাকে আমি এখন ডিনাই করতেছি, তোমরা জানালায় থাকো, কোর্ট থেকে বাইরে অ্যারেস্টেড। এই ধরনের লোকের সংখ্যা খুবই কম। সুতরাং বটম লাইন হলো, আপনি তো আপনার বিষয়টা আপনার লয়ারও জানে না, আমিও জানে না, TVN24 জানে না। যার যদি মনে করেন যে আপনি ইতিপূর্বে আরেকটা কেস ছিল, সেখানে ওই হাজিরায় 2015 সালে ডাকছিল, আপনি জান নাই, আপনি স্মার্ট লোক, এখন আরেকটা ফাইল করছেন, নো গুড। ওরা কোটি কোটি ডলার খরচ করে সমস্ত অ্যাপ্লিকেশনকে আপডেট করছে। আপনার প্যাট্রিয়টিক অ্যাক্টের আওতায়, প্যাট্রিয়টিক অ্যাক্টে প্রচুর টাকা বাজেট করা হয়েছে ওল্ড ফিঙ্গারপ্রিন্টকে আপডেট করার জন্য।
তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে কোনো হিয়ারিং দিচ্ছে না। বাট ইন জেনারেল হিয়ারিং এ গিয়ে কেউ অ্যারেস্ট হওয়ার কোনো কারণে নাই যদি অন্য কোনো সমস্যা না থাকে। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, আলম জাহাঙ্গীর। উনি বলছেন উনি 2024 সালে জুলাই মাসে আমেরিকার বর্ডার ক্রস করে আমেরিকা এসেছিলেন এবং ওনার মাস্টার হিয়ারিং 2026 সালের মে মাসে। উনি জানতে চায় ওনার কোনো সমস্যা হবে কিনা। উনি বর্ডার ক্রস করে আসছেন, ওনার কি ডিফেন্স আছে, কেন উনি ঢুকলো এবং দেশে কি ধরনের কেস উনি ফাইল করেছেন, এটা আমরা ওপেন ফিল্ডে এখানে ডিসকাশন করবো না, করার সময়ও নাই। ওনার উচিত হবে ইমিডিয়েটলি ওনার মাস্টার হিয়ারিং এর আগে, মাস্টার হিয়ারিং এ উনি কি প্লিডিং জমা দিতে হবে। এখন থেকে শুধু উনি চিন্তাযুক্ত না থেকে ওনার যদি লয়ের থেকে থাকে, লয়ের সাথে সলা পরামর্শ করতে হবে যে ওই তারিখে কিভাবে তিনি স্ট্রংলি যাইতে পারে, ওয়েল প্রিপেয়ার্ডে যেতে পারে। যদি উনি মনে করেন না 26 সাল পর্যন্ত হয়তো অন্য কিছু হয়ে যাবে, আবার কিছু হবে না, দ্যাটস রং। এখন থেকে উনি রেডি হইতে হবে, এটা হলো আনসার। আচ্ছা, আর একটা মজুমদার ভাই, আমরা তো আসলে সময় আমাদের খুবই শেষ পর্যায়ে। আমি অনেক দর্শকে এর মধ্যে অনেকে প্রশ্ন করছেন, আমি যেটা আপনাকে জানতে চাই, অনেক দর্শক আমাদের বাঙালি কমিউনিটি বিশেষ করে তাদের পরিবার নিয়ে চিন্তিত। অনেকে পরিবারের জন্য পারিবারিক ভিসা আবেদন করেছেন, ফ্যামিলি ইমিগ্রেশন যেটা আমরা বলি। সেই ফ্যামিলি ইমিগ্রেশনের আসলে আপডেট কি? সেটা কি এখন আগের চেয়ে আরও বেশি সময় লাগছে? বিশেষ করে যারা 10, 12, 15 বছর অপেক্ষা করছেন, তারা আসলে চিন্তিত নতুন কোনো আইন আসবে কিনা বা তাদের জন্য কি ঘটতে যাচ্ছে। এখন পর্যন্ত আপনি কি আপডেট রয়েছে? আমি অনেক উত্থান পতন দেখেছি এখানে। আমি বলবো কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে থাকেন। যদি অ্যাপ্লাই না করেন আপনি রিগ্রেট করবেন। যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন তত সময় এগিয়ে আসবে। এখন 15 বছর পরে কি হবে সেটা আমিও জানি না, টিভিএন 24ও জানে না, একমাত্র গড জানে। সুতরাং আপনি যদি 15 বছর পরে আসতে পারবে না, সরকার পরিবর্তন হবে, টাইট হচ্ছে, এটা করে অ্যাপ্লাই না করেন, দেখবেন 5 বছর পর আপনি রিগ্রেট করবেন। আমরা অলওয়েজ শুনি, আমরা ভাবছিলাম আমার বাইরে আসবে না, আমি অ্যাপ্লাই করবো না। এখন তো তারা খুবই রিগ্রেট করতেছে। তা আমরা সিটিজেন হওয়ার 5 বছর পরে অ্যাপ্লাই করছি, 2 বছর পরে অ্যাপ্লাই করছি। আবার আরেক শ্রেণী আছে, আজকে সিটিজেন হয়েছি, কালকে অ্যাপ্লাই করছি, বিকজ আজকে কোয়ালিফাই কালকে করছি। তো আমার অ্যাডভাইস হবে, আজকে যদি কোয়ালিফাই করেন আপনি, আজকে যদি সিটিজেন হন, কালকে অ্যাপ্লাই করেন। এটাই হবে বেস্ট থিং টু ডু। ডু নট ওয়েস্ট ইউর টাইম। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, অলওয়েজ মনে করতে হবে জীবন সুন্দর হবে, ভালো হবে, ভবিষ্যৎ আমাদের অনেক চমৎকার হবে। এই চিন্তা নিয়ে আমাদেরকে আগাতে হবে। ভবিষ্যৎ কঠিন হবে, ভবিষ্যৎ সব শেষ হয়ে যাবে, ভবিষ্যতে কেউ আসতে পারবে না, ভবিষ্যতে আমরা কিছু হবে না, এই ধরনের চিন্তাধারা, নেগেটিভ অ্যাটিটিউড আপনাকে ভালো করে রেজাল্ট দিতে পারে। মজুমদার, আপনি আসলে আপনার সঙ্গে কথা বলে যেটা হচ্ছে আপনার যে যে জিনিসটি, সেটা সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটি, সেটা হচ্ছে পজিটিভনেস। আপনি সবসময় ভালো কথাই বলেন, এত কষ্টের মধ্যেও আপনি নিয়মিত আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গাতে আপনি নেতিবাচক বা আমাদের জন্য পজিটিভ কথা বলেন। আমাদের মজুমদার ভাই, আমাদের দর্শক আছে একজন টেলিফোনে, আমরা দর্শকের প্রশ্নটা নিয়ে, আমাদের সময় খুবই কম, হয়তো আপনি একটু সংক্ষেপে উত্তর দিবেন আশা করি। দর্শক কে আছেন, একটু আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন, আপনি প্রশ্নটি করুন, আমাদের অতিথি শুনছে। তো আমার ওয়াইফের ইন্টারভিউ ছিল এপ্রিল 29 তারিখে 2025-এ। তো এটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিং দিছে। আচ্ছা, কতদিন সময় লাগতে পারে? আপনার কি ধরনের ইন্টারভিউ? এটা কিসের ইন্টারভিউ আপনার? আমার ওয়াইফের বাংলাদেশে স্পাউস থেকে। আচ্ছা আচ্ছা, তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস দিতে কতদিন সময় লাগতে পারে? ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের কোনো নির্দিষ্ট টাইম বলা হয় না। কারো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস দিলে তারা 1 মাস পরে রেজাল্ট দিয়ে দেয়, করে ফেলে। কারো 2 বছর সময়ও লাগে। এটা ডিপেন্ড করে কি জিনিস তারা খুঁজে বের করছে। হয়তো দেখা গেল আপনি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছেন, আগে কোনো বিবাহ ছিল কিনা, আগের কোনো ডিভোর্স ছিল কিনা, ডিফেক্টিভ ডিভোর্স ফাইল করেছেন কিনা, তথ্যগত কোনো সাংঘর্ষিক কত তথ্য দিয়েছেন কিনা, যেটা আপনার ওয়াইফের কথার সাথে আপনার অ্যাপ্লিকেশনের সাথে মিলে নাই। আমরা ডিটেল জানি না। সো ডিটেলস জানার জন্য আপনি আপনার লয়ার মাধ্যমে বা কোনো লয়ারের মাধ্যমে ইউ ক্যান ফাইল এন ইনকোয়ারি এবং কনসুলেটের সাথে ক্লোজলি কাজ করলে তারা ফিগার আউট করতে পারবে কতদিন সময় লাগবে এবং কিভাবে আপনার ওয়াইফকে আনতে পারেন। আপনার কনসার্নের জন্য আমরা দুঃখিত, আপনার ওয়াইফ আসতে পারে নাই। বাট আনফর্চুনেটলি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আইন কোনো সময় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর জন্য কোনো সীমারেখা থাকে না। এটা ডিপেন্ড করে কতটুকু সময় লাগবে এবং তারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং কেসগুলা খুব বেশি প্রায়োরিটি দেয় না, আনলেস তদবির করতে হবে, আপনাকে কনস্ট্যান্টলি ইমেল পাঠাইতে হবে, খবর নিতে হবে, যাতে তারা ফাইলটা দ্রুত প্রসেস করে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ মজুমদার ভাই। আমাদের আরেকজন দর্শক অনলাইনে প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে আফিফা। উনি বলছেন, একজন আমেরিকান সিটিজেন যদি খ্রিস্টান ধর্মের ছেলে যদি বাংলাদেশে এসে তার ধর্ম পরিবর্তন করে একজন মুসলিম বাংলাদেশি মেয়েকে বিয়ে করে, মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেই ম্যারেজ কি ভ্যালিড হবে? যদি এই মুসলিম ম্যারেজ ইনভ্যালিড হয় সেক্ষেত্রে করণীয় কি? যদি এখানে বিয়ে করে সেটা মুসলিমদের জন্য কোনো আলাদা আইন নেই, খ্রিস্টানদের জন্য আলাদা কোনো, এভরিবডি আন্ডার ইউনিফাইড ওয়ান রুল। এখানে বিয়ে হলে এখানকার ল, আপনি সিটি হলে গিয়ে বিয়ে করবেন, সেটা সিভিল ডকুমেন্ট নিতে হবে। বাংলাদেশের যদি বিয়ে করে থাকেন, মুসলমান হিন্দুকে বিয়ে করতে পারে, হিন্দু মুসলমানকে বিয়ে, যদি মুসলমান সেটা বিয়ে করে থাকেন বাংলাদেশে, সেটা যদি বাংলাদেশে আইনগতভাবে করে থাকেন সেটাও এখানে অ্যাকসেপ্টেবল। তবে এটা ডিপেন্ড করে কোথায় বিয়ে করছেন। উনি বাংলাদেশে বলছে, বাংলাদেশে যদি করে, বাংলাদেশে বিয়ে করে থাকলে যদি নিকাহনামা থেকে থাকে সেটা ফাইন। তারা এখানে ওপেন সোসাইটি, তারা ডিসক্রিমিনেট করবে না। এখানে প্রচুর লোক সঙ্গত কারণে তারা অন্য ধর্মের লোককে বিয়ে করে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মজুমদার ভাই। আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে এসে, যেটা আপনি যদিও বা পজিটিভনেসেই বলছেন, শেষ পর্যায়ে এসে আপনার কাছে যেটা জানতে চাইবো, এখন যে উদ্ভুত পরিস্থিতি চলছে, বিশেষ করে ধরপাকড় থেকে শুরু করে আপনি যেমনটা আপনি বলছেন যে স্ক্রিনিং, সেই ক্ষেত্রে যদি 1 মিনিটে বলতেন, এই মানে এখন এই আমাদের বিরাট একটা অভিবাসী কমিউনিটি, তাদের জীবনযাত্রা চলাফেরার ক্ষেত্রে করণীয়টা আসলে কি? বর্তমান পরিস্থিতি যাদের কেস পেন্ডিং আছে, মেক শিওর আপনার কেসের ডেট আসার আগে আপনি প্রস্তুতি নিন কিভাবে এটা হ্যান্ডেল করবেন। যারা নতুন ফাইল করছেন, বর্তমান নীতিমালার সাথে সঙ্গতি রেখে ফাইল করুন। এবং যারা ওভারলি কনসার্ন আছেন, তারা স্ব লয়ারের সাথে কথা বলেন। দরকার হলে 3 লয়ারের সাথে কথা বলেন, $300 খরচ করিয়া ভালো লিগ্যাল ওপিনিয়ন নেন, অ্যাকর্ডিংলি কাজ করেন। জীবনে অনেক সমস্যা আসবে, সমস্যার সমাধানের জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। অনেক রোগ আসবে, সেই রোগ প্রতিকারের জন্য চিকিৎসা নিতে হবে। ব্যাংকে ফুটবেন না, আশা নিতে থাকেন। গুড ডেজ আর অ্যাহেড অফ আস। সেই প্রত্যাশায় মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, নিউ ইয়র্ক। ধন্যবাদ মজুমদার ভাই আমাদেরকে এত রাতে সময় দেওয়ার জন্য। আশা করি অন্য কোনো দিন আপনার সঙ্গে আরো অন্য কোনো বিষয় নিয়ে আবারও আমরা কথা বলবো। আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আবারও বিশেষ ধন্যবাদ। আপনাকে এবং টিভিএনের শ্রোতাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের কথায় যদি একটুখানি উপকৃত হয় আমরা ধন্য হব। আমাদের টিভিএনের শোগুলো আপনারা শেয়ার করবেন, তাতে করে অন্যান্যরা লাভবান হবে আমাদের এই কাজ থেকে, সেই প্রত্যাশা এগিয়ে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ দর্শক, আপনাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরও বিশেষ ধন্যবাদ। যেমনটা আমাদের লয়ার বলছিলেন, আপনারা জীবনের চলার ক্ষেত্রে আসলে আশাহত হবেন না, যে যেভাবেই থাকুন না কেন বা যে অভিবাসন প্রত্যাশী হন না কেন, আসলে এখানে ভয় পাবার কোনো কারণেই। যদি আপনি সবকিছু অর্গানাইজ হইতে করেন, সবকিছু যদি নিয়ম মেনে করেন, যেমনটা আমাদের লয়ার বলছিল যে কোথাও না কোথাও আপনার স্বপ্ন পূরণ, কোথাও না কোথাও আপনার আলো রয়েছে স্বপ্ন পূরণের জন্য, আপনি অবশ্যই সফল হবেন যদি সেই ক্ষেত্রে আপনি সঠিক পথে থাকেন। তার মানে হচ্ছে যাই করেন না কেন, কোনো ধরনের অপরাধমূলক কাজে নিজেকে না জড়ানোর চেষ্টাটা সবসময় করে যাবেন, এটাও আমাদের প্রত্যাশা থাকবে। আজ এ পর্যন্ত। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততক্ষণ পর্যন্ত টিবিএন এর সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।